আকাশবাণী খবর পড়ছি সুদেষ্ণা ঘোষ। বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারতের যুব প্রজন্মের সমস্যার সঙ্গে লড়াই করার যথেষ্ট উৎসাহ রয়েছে এবং শিক্ষা দেশের বিকাশকে ত্বরান্বিত করতে পারবে। ভারত আগামী দিনেও প্রতিবেশী রাষ্ট্রগুলিকে কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.78% পৌঁছেছে। 3 কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের 11তম বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে আগামীকাল দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকম পদক্ষেপ করা হবে। করোনার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি, তাই সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন ভারতের যুব প্রজন্মের সমস্যার সঙ্গে লড়াই করার যথেষ্ট উৎসাহ রয়েছে এবং শিক্ষা দেশের বিকাশকে জোরদার করতে পারবে। অসমের তেজপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তনে আজ ভার্চুয়ালি ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি নতুন প্রযুক্তি, বহুমুখী দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বিকাশের উপর বিশেষ জোর দিয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণের ক্ষেত্রে তেজপুর বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাহস এবং প্রত্যয় নিয়ে দেশের জন্য কাজ করতে দেশের যুব সমাজকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোভিড-19 বিরুদ্ধে দেশের লড়াইয়ে যুব প্রজন্ম বিশাল ভূমিকা পালন করেছে। रिस्क लेने से, प्रयोग करने से डरना नहीं है। हमें प्रोएक्टिव और फियरलेस होना ही पड़ेगा। हमारे भीतर जो फेल्यूर का डर होता है, हम जो अननेसेसरी प्रेशर अपने ऊपर लेते हैं, उससे जब आप बाहर निकलेंगे तो फियरलेस बनकर उभरेंगे भी। आप आत्मविश्वास से, सेल्फ कॉन्फिडेंस से भरे हैं। आप लीड से हटकर सोचने और चलने में डरते नहीं हैं। आपके जैसे इसी युवा ऊर्जा ने कोरोना के खिलाफ अपनी लड़ाई में ही भारत को बहुत मजबूती दी है। প্রধানমন্ত্রী বলেন, ভারত সারা বিশ্বের মধ্যে বৃহত্তম কোভিড টিকাকরণ অভিযান শুরু করেছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কর্মমুখী সিদ্ধান্তেরও শরিক হয়েছে ভারত। দেশের বিজ্ঞানীদের উপর অগাধ আস্থা থাকার কারণেই তারা ভ্যাকসিন তৈরি করতে পেরেছেন। স্বাধীনতার 75তম বর্ষে প্রবেশ করার সময় এক ভারত, নতুন ভারত, এক আত্মনির্ভর ভারতের সাক্ষী হচ্ছে দেশবাসী। मेड इन इंडिया सॉल्यूशन से हमने वायरस के फैलाव को कम किया, अपने हेल्थ इंफ्रा को बेहतर किया। अब हमारे वैक्सीन से जुड़ी रिसर्च और प्रोडक्शन की क्षमता भारत के साथ साथ दुनिया के अनेक देशों को सुरक्षा कवच का विश्वास दे रही है। अगर हम अपने वैज्ञानिकों, अपने रिसर्चर्स, अपने स्कॉलर्स, अपने साइंटिस्ट, अपनी इंडस्ट्री की ताकत पर भरोसा ना करते तो क्या ये सफलता संभव हो पाती? অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, স্টার্টআপ উদ্যোগের জন্য রাজ্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ভারত আগামী দিনেও প্রতিবেশী রাষ্ট্রগুলিকে কোভিড-19 ভ্যাকসিন সরবরাহ করবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, বিদেশে সরবরাহের আগে দেশের চাহিদা অনুযায়ী যাতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন থাকে তা সুনিশ্চিত করা হবে। প্রতিষেধক উৎপাদনের অন্যতম বৃহৎ হাব হয়ে উঠেছে ভারত। ভারতের কাছ থেকে প্রতিষেধক পাওয়ার ব্যাপারে বহু দেশ আগ্রহ প্রকাশ করছে বলেও তিনি জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলিতে ভারত ভ্যাকসিন পাঠানোর যে কর্মসূচি নিয়েছে তার প্রথম দিনে 20 জানুয়ারি ভুটান এবং মালদ্বীপে টিকার 1.5 লক্ষ ডোজ পাঠানো হয়েছে। গতকাল নেপালে 10 লক্ষ, বাংলাদেশে 20 লক্ষ ডোজ পাঠানো হয়েছে। আজ মায়ানমারে 15 লক্ষ, মরিশাসে 1 লক্ষ এবং সেশেলসের জন্য 50,000 ডোজ পাঠানো হয়েছে। দেশে কোভিড-19 টিকাকরণ শুরু হওয়ার পর এ পর্যন্ত 10,43,534 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই পেয়েছেন 2,37,050 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, 10 লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার 6 দিনের মধ্যে ভ্যাকসিনের ডোজ পেয়েছেন। এদিকে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.78% পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18,000-এরও বেশি রোগী। কোভিড অতিমারির প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 25 জানুয়ারি সোমবার থেকে আবার শুরু হচ্ছে সকাল 6:20 বাংলা সংবাদ বুলেটিন। একই সঙ্গে 9:15 সংবাদ 5 মিনিটের জায়গায় আবার 10 মিনিটের পুরনো ফরম্যাটে ফিরছে। জেলার চিঠি এবং সমীক্ষা পুনঃপ্রচারিত হবে সকাল 9:25 থেকে। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ এবং ফেসবুক লাইভেও।
তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের 11তম বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। নতুন দিল্লিতে সরকার ও 41টি কৃষক সংগঠনের মধ্যে আলোচনার শেষ পর্যায়ে বিলগুলিকে 1.5 বছরের জন্য স্থগিত রাখার যে প্রস্তাব দেওয়া হয় তা মানতে অস্বীকার করে সংগঠনগুলি বিল বাতিলের দাবিতে অনড় থাকে। কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল বিল স্থগিত রেখে দুপক্ষের প্রতিনিধিরা আলোচনা চালিয়ে সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এনসিপি শরদ পাওয়ার কৃষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে আগামীকাল 23শে জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্র ইতোমধ্যে দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে। এই উপলক্ষে গৃহীত বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় আসছেন। জাতীয় গ্রন্থাগার ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে আয়োজিত 2টি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আগামীকাল দুপুরে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছানোর পর শ্রী মোদী প্রথমে যাবেন জাতীয় গ্রন্থাগারে। সেখানে তিনি একবিংশ শতকের প্রেক্ষাপটে নেতাজির চিন্তা ও দর্শনের পর্যালোচনা শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে সমাপ্তি ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে একটি প্রদর্শনী ঘুরে দেখবেন। 1926 থেকে 1936 সাল পর্যন্ত নেতাজির লেখা চিঠির একটি সংকলনও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রকাশিত হবে। কলকাতা ছাড়াও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে এবং গুজরাটের হরিপুরায় 2টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কটকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে আকাশবাণী কলকাতা রাত 9:30টায় জয়তী নেতাজি শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। এতে অংশ নেবেন নেতাজি বিশেষজ্ঞ দীপ্তাংশ যশ এবং অধ্যাপক রাকেশ দাস। সঞ্চালনায় থাকবেন শঙ্কর মুখোপাধ্যায়। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি একযোগে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও ফেসবুক লাইভে শোনা যাবে। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আকাশবাণীর সংবাদ বিভাগ আগামীকাল আরও একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। শোনা যাবে দুপুর 2:45 একযোগে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ এবং ফেসবুক লাইভে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন। সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ 3 দিনের সফরে রাজ্যে এসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর কলকাতায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, গ্রিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। নির্বাচনের দিন ঘোষণার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কোনো রাজনৈতিক দলকেই বাইক র্যালি করার অনুমতি দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন। The term of the State Assembly in West Bengal is due to expire on 30th May 2021. Election Commission of India is committed to conduct forthcoming assembly elections in the state in free, fair, ethical and safe manner while endeavoring to ensure higher voter participation amidst peaceful, harmonious atmosphere. পশ্চিমবঙ্গে আরও একজন মন্ত্রী রাজ্যমন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় আজ বন দপ্তরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিকে নবান্ন সূত্রে জানানো হয়েছে, সাংবিধানিক রীতি না মেনে ইস্তফা দেওয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। ভারতীয় রেল বন্দে ভারত প্রকল্পের ধাঁচে 16টি কামরা বিশিষ্ট 44টি রেক তৈরির বিষয়ে দরপত্র চূড়ান্ত করেছে। রেক নির্মাণকারী সংস্থা কামরাগুলির 5 বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। দরপত্রের মোট মূল্যের অন্তত 75% অর্থমূল্যের সামগ্রী সংস্থাকে স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে। এর ফলে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাবে বলে রেল মন্ত্রক আশাবাদী। প্রখ্যাত ভজন গায়ক নরেন্দ্র চঞ্চলের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। দিল্লির এক বেসরকারি হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্য অনুগামীদের সমবেদনা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে বাংলাদেশ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে। ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ম্যাচেও তারা সহজেই জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারতের যুব প্রজন্মের সমস্যার সঙ্গে লড়াই করার যথেষ্ট উৎসাহ রয়েছে এবং শিক্ষা দেশের বিকাশকে ত্বরান্বিত করতে পারবে। ভারত আগামী দিনেও প্রতিবেশী রাষ্ট্রগুলিকে কোভিড ভ্যাকসিন সরবরাহ করবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে আগামীকাল দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খবর শেষ হলো।